নমস্কার, বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত। বিক্ষোভে জেরবার বাংলাদেশ, পিছনে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা র? বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর ৬ মাসও পেরোয়নি, অথচ এর মধ্যেই নতুন সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন ও বিক্ষোভ শুরু হয়েছে। এর মধ্যে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, রেলওয়ে কর্মীদের ধর্মঘট এবং পুলিশের আন্দোলন উল্লেখযোগ্য। এই ঘটনাগুলো দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিতে প্রভাব ফেলছে। সাদা চোখে এই বিক্ষোভ ও আন্দোলন প্রধানত নিজস্ব দাবি দেওয়া ও অভ্যন্তরীণ বিষয়ে মনে হলেও এর পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর হাত থাকা খুব একটা অস্বাভাবিক নয়। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাকে প্রভাবিত করার পিছনে এই ষড়যন্ত্র খুব স্বাভাবিক। এবার আসুন এক নজরে দেখে নেয়া যাক কোন কোন আন্দোলন এই কদিনেই মাথাচাড়া দিয়ে উঠল। নতুন সরকারের তখন ২ মাসও হয়নি। ২০২৪ সালের সেপ্টেম্বরে আশুলিয়ায় তৈরি পোশাক খাতের শ্রমিকরা নিম্ন মজুরি, কর্মপরিবেশের অবনতি এবং অন্যান্য শ্রমিক অধিকার লঙ্ঘনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু করেন। ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা দেশের প্রধান রপ্তানি খাতের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে। শ্রমিকদের বিক্ষোভ সংঘর্ষের রূপ নেয়, যেখানে পুলিশের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক নিহত ও শতাধিক মানুষ আহত হন। এই বিক্ষোভের ফলে কারখানার কার্যক্রম ব্যাহত হয়। আন্দোলনের কারণে বেশ কয়েকটি বড় কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দেশের প্রধান রপ্তানি খাতের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ সম্ভব না হওয়ায় ক্রেতাদের আস্থা নষ্ট হয়। কর্মহীন হয়ে পড়েন বেক্সিমকোর ৪০,০০০ শ্রমিক। এরপর নতুন সরকারের তখন ৪ মাস, ২০২৪-এর অক্টোবর মাসে পুলিশ বাহিনীর সদস্যরা বেতন বৈষম্য, কর্মঘণ্টা এবং অন্যান্য সুবিধার দাবিতে কর্মবিরতি পালন করেন। এর ফলে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় চ্যালেঞ্জ সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে নিরাপত্তা শূন্যতা দেখা দেয়। পুলিশের অনুপস্থিতিতে অপরাধীরা সুযোগ নেয় এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। বিশেষ করে বড় শহরগুলোতে এই সমস্যা প্রকট আকার ধারণ করে। সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এর মধ্যেই পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের জন্য আলাদা পোশাক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়, যা বাহিনীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেক পুলিশ সদস্য মনে করেন যে এই সিদ্ধান্ত তাদের ঐক্য ও সংহতিকে ক্ষুণ্ণ করবে। তারা আরও মনে করেন যে এই পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন নয়, বরং এটি তাদের পরিচয় এবং ঐতিহ্যের সাথে জড়িত। এই সিদ্ধান্তের ফলে বাহিনীর মধ্যে বিভক্তি সৃষ্টি হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন। একদিকে শ্রমিক অসন্তোষ আর অন্যদিকে নিরাপত্তার অভাব স্বাভাবিকভাবেই নতুন সরকারকে বেকায়দায় ফেলে দেয়। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ রেলওয়ের কর্মীরা বেতন বৃদ্ধি, চাকরির নিরাপত্তা, পেনশন সুবিধা, অতিরিক্ত কাজের ভাতা পুনর্বহালের এবং কর্মপরিবেশের উন্নতির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে রেল যোগাযোগ ব্যাহত হয়, যাত্রী ও পণ্য পরিবহনে সমস্যা দেখা দেয়। রেলওয়ে কর্মীদের এই আন্দোলনের ফলে দেশের প্রায় সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ইন্টারসিটি ও লোকাল ট্রেনগুলো নির্ধারিত স্টেশনেই আটকে থাকে, ফলে হাজারো যাত্রী ভোগান্তির শিকার হন। পণ্যবাহী ট্রেন বন্ধ থাকায় শিল্প ও বাণিজ্যে প্রভাব পড়ে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য সরবরাহ ব্যাহত হয়। ফলে ব্যবসায়ীরা বিপাকে পড়েন। ধর্মঘটের ফলে প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। ব্যবসায়ী সংগঠনগুলো একে সরাসরি দেশের অর্থনীতির ওপর বড় আঘাত হিসেবে চিহ্নিত করে। ২০২৫ সালের জানুয়ারি মাসে আদিবাসী শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দটি অপসারণের প্রতিবাদে আন্দোলন শুরু করে। আদিবাসী শিক্ষার্থীরা মনে করেছিলেন যে এই সিদ্ধান্ত তাদের পরিচয়, সংস্কৃতি এবং ইতিহাসকে অস্বীকার করার একটি প্রচেষ্টা, যা তাদের অধিকার ও মর্যাদার প্রতি একটি হুমকি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে, কিন্তু পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় স্টুডেন্টস ফর সোভারেইনটি নামক একটি গ্রুপের সাথে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হন। পরবর্তীতে আদিবাসী শিক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে মিছিল করলে পুলিশ জলকামান ও লাঠিচার্জের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে। ২০২৫ সালেরই ফেব্রুয়ারিতে সরকার বিরোধী আন্দোলনে আহত ব্যক্তিরা উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে বিক্ষোভ করেন। তাদের দাবি ছিল যে আন্দোলনের সময় আহত হওয়া ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হোক। অন্তর্বর্তীকালীন সরকার আহত বিক্ষোভকারীদের প্রতি ক্ষমতা গ্রহণের সময় উন্নত চিকিৎসা দেওয়ার ঘোষণা করলেও বাস্তবে তা কার্যকর হয়নি। অনেক আহত ব্যক্তি সঠিক চিকিৎসার অভাবে দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। কিছু ক্ষেত্রে আহতরা চিকিৎসার অভাবে পঙ্গুত্ব বরণ করেছেন
বা তাদের স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছে। পোশাক শ্রমিকদের বিক্ষোভ, রেলওয়ে কর্মীদের ধর্মঘট বা পুলিশের আন্দোলনগুলো প্রধানত নিজস্ব দাবি দেওয়া ও অভ্যন্তরীণ বিষয় মনে হলেও সামাজিক মাধ্যমে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত নিয়ে আলোচনা চলছে। সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া না গেলেও এই বিক্ষোভ ও আন্দোলনগুলোর পেছনে অভ্যন্তরীণ কারণের পাশাপাশি বাহ্যিক প্রভাবও থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আঞ্চলিক গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে আলোচনা ও সন্দেহ সবসময় থাকে, যা নির্দিষ্ট প্রমাণের অভাবে অনুমান নির্ভর। যদি সরকার আন্দোলন সঠিকভাবে সামলাতে না পারে, তাহলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমবে, যার ফলে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। অর্থনীতির চাকা ধীর হয়ে গেলে বেকারত্ব বাড়বে আর সাধারণ মানুষ আরও অসন্তুষ্ট হয়ে উঠবে। এরকম পরিস্থিতি সৃষ্টি হলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে, যা দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য হুমকি। রর লক্ষ্য যদি সত্যিই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা হয়, তাহলে তারা হয়তো এসব দুর্বল দিকগুলো কাজে লাগিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করতে পারে। তবে সরকার যদি কৌশলী ও বিচক্ষণভাবে পরিস্থিতি সামাল দেয়, তাহলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। এখন দেখার বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে পদক্ষেপ নেয় এবং কতটা দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। আপনার ফিডব্যাক আমাদের পথ দেখায়। কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। পছন্দ হলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।